আমি সঞ্চয়, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল টমকি চমকি, পথ যেতে যেতে চকিতে চমকি, পিন্দি আদি তিন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, দুই মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষের। আগামী 5 বছর পর, আগামী 10 বছর পর আমি এমন প্রতিষ্ঠান গড়ে তুলব যেইটা শুধুই ইসলাম আর মুসলমানের প্রতিষ্ঠান না, এইটা আপামর বাংলাদেশের প্রতিষ্ঠান হবে। আর দেখেন, যতবার ইসলাম কায়েমের কথা বলি, তার আগে যদি ইনসাফ কায়েমের কথা বলতাম, আমার হিন্দু অন্য ধর্মের ভাইরাও তো সাথে পাইতাম। কেন? ইনসাফ যদি রাষ্ট্রে কায়েম হয়ে যায়, তাহলে 80% ইসলাম তো এমনিতেই কায়েম হয়ে যায়। তাহলে আগে আসেন ইনসাফের রাষ্ট্র বানাই, যে ইনসাফের রাষ্ট্রে সকল ধর্ম, বর্ণ, নারী, পুরুষ আমাদের অংশীদার হবে ইনশাআল্লাহ। ইনসাফ যদি কায়েম হয়ে যায়, সেই ইনসাফে যদি কারো খিলাফত আকাঙ্ক্ষা থাকবে, আলহামদুলিল্লাহ হইতে পারে, যে কোনো আকাঙ্ক্ষা হইতে পারে। যদি সাইদি সাহেবের পক্ষে কথা বলতে গিয়ে আমার জামাত হইতে, যদি বেগম জিয়ার পক্ষে কথা বলতে বলতে আমার বিএনপি হইতে হয়, সো হোয়াট হইছে তো তোর কি? আমার এই ট্যাগ না দিলেই হইছে, এইটা না বললেই হইছে যে আমি ভারতের সেবা দাস। এই ছাড়া আমার বিএনপি বলো, জামাত বলো, যা ইচ্ছা তাই বলো, আমি বাংলাদেশের দালাল। এই ট্যাগ নিয়ে বলে যেতেছি। আল্লাহর কাছে দোয়া করি যেন কোনোদিন কোনো কিছুর কাছে অন্য কোনো দেশের সেবা দাস না, এটাই আমার। রাজনৈতিক দল অসাধারণ স্টেক, বিরাট শরিকানা, কিন্তু রাজনৈতিক দল যদি এই অভ্যুত্থান একা করতে পারতো, তাহলে জামাতে ইসলামীর 6 জন প্রধান নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া যাইতো না। ওই সময় তারা ফেলাই দিতে পারতো হাসিনাকে, বেগম জিয়াকে জেলে যাওয়া লাগতো না, হাত বাঁকা হয়ে ফেলা লাগতো না, তখনই বিএনপি ফেলাই দিতে পারতো। এর মানে সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তি সবাই মিলেই তো এটা করেছে। আওয়ামী লীগের, খুনি লীগের, জঙ্গি লীগের জন্ম ভারতে, তাদের মৃত্যু ভারতে হয়। বাংলাদেশে তাদের কোনো শিকড় নাই। দেখেন, এখন তাদের নতুন নেতৃত্ব আনতে চায় সজীব ওয়াজেদ জয় আমেরিকায় বৈশা, আর নিজে দিল্লিতে আছে না নাই তাও তো জানি না। এখন কোন অবস্থায় আছে, চিতে আছে, কবরে আছে, নাকি ট্রমায় আছে, নাকি নাই, এটা তো তার কালকে ক্লিয়ার করা উচিত। আমার ধারণা সে তো ভালো অবস্থায় নাই, কারণ যেই রিয়েকশন মেম্বার দেওয়ার কথা, সেই রিয়েকশনও যে হাসিনা দিছে 15 বছর ধইরা, এখন তারে পোলাপান যেই সব চুদলিং পং পং বলে, এটা তার উচিত তো নারায়ে তাকবীর বলে গালি দেওয়া, কিন্তু সে দিতেছে না। এত ভালো তো এই বয়সে তার হওয়ার কথা না। এই যে আমাদের মুখের ভাষা খারাপ হইছে, হইছে কেমনে? তো শেখ হাসিনা বানাইছে। আমাদের এইখানে এমন পোলাপান আছে জীবনে একটা খারাপ কথা বলে নাই। জুলাইয়ের গণহত্যায় রক্ত দেখা, মস্তিষ্ক উইরা যাওয়া দেখা এমন কোন জঘন্য ভাষা নাই সে শেখ হাসিনার ব্যাপারে প্রয়োগ করে নাই। কারণ গণহত্যাকারীর বিপরীতে মাজলুমের গালি হইল তার মহাকাব্য। বা এখন আবার কিছু বুদ্ধিজীবী দাঁড়াইছে, তোমরা গালি দাও, দিবি কি তাহলে চুমা, হাসিনের আইনে দেয় তাহলে চুমা দিয়ে। বদমাইশ কোথাকার। প্রথম আলোর প্যারালাল কাছাকাছি একটা পত্রিকা কি আমরা দাঁড় করাইতে পারছি? অনেকে বলে আমার দেশের কথা, আজকে শুধু বলি, পরশু জানলাম প্রথম আলোর 10 ভাগের 1 ভাগ বিনিয়োগ এবং আর্থিক সংগতি আমার দেশের নাই। 5 কোটি টাকা হইলে আমার দেশে একটা নতুন প্রেস কিনতে পারে, তাইলে পত্রিকাটা ঠিক মতো ছাপাইতে পারে, ভাড়া লাগে না, সেই টাকাটাও তাদের নাই। ভাই, ভালোবাসা দিয়া পয়সার কাজ হয় না। 50,000 টাকা যে এই লোকটার স্যালারি, এই কাজ যদি 20,000 টাকা দিয়ে করাইতে চান, কোনদিন 50,000 টাকা রিপোর্ট এবং স্কিল আপনি পাবেন না। ওই 50,000 টাকাই লাগবে। মানুষ মাগনা কাটে 3 দিন, একজনের দাওয়াত খাওয়ায় 2 দিন 3 দিন, তারপরে আর চলে না। আমাদের আর্থিক যোগ্যতা অর্জন করতে হবে। আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান লাগবে, একটা প্রতিষ্ঠান না। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুর আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না। এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না, শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে, তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন, তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে। 3 দিন সময় দিচ্ছি। 3 দিন মানে 3 দিন। আগামী 3 দিনের মধ্যে সরকারকে বলতে হবে রাষ্ট্রপতির অফিস থেকে হামিদকে ছেড়ে দেওয়ার জন্য কে ফোন দিয়েছে, হু ওয়াজ দ্য ম্যান বলতে হবে, নাম ধরে বলতে হবে। যদি বলতে না পারেন, এই দায় প্রধানত স্বরাষ্ট্র উপদেষ্টার। বলবেন রাষ্ট্রের মধ্যে অনেক মেকানিজম আছে, আর্মি ফাংশন করে, যে যে মনে চায় ফাংশন করুক। এত ফাংশনাল কথা মনে কইরা
হাজার হাজার মানুষ শহীদ হয় নাই। আমাদের সাথে এখনো শত শত শহীদ পরিবারের কথা হয়। তারা বলেছে তাদের সন্তানদেরকে আমাদের সাথে পাঠাবে, এখনো পাঠায়। আহত ভাইদেরকে সামনে নামাইনি এখন পর্যন্ত। সর্বশেষ ভদ্রতার সাথে হাতে পায়ে ধরে বলতেছি, এরপরে ভদ্রতাও থাকবে না, সভ্যতাও থাকবে না। বাথরুম পরিষ্কার করার ঝাড়ু, স্যান্ডেল নিয়ে কিন্তু রাস্তায় নামবো। যদি আমাদের জীবনই চলে যায়, শহীদদের পরিবারে যদি আবারও গণহত্যা চালানো হয়, আমার যেই ভাইয়ের একটা চোখ অন্ধ হয়ে গেছে, বাকি চোখটাও যদি অন্ধ হয়ে যায়, ইন্টারিম শুদ্ধ কিন্তু বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাবে বললাম। আমাদেরকে বলা হয় আমরা ভায়োলেন্ট কথা কেন বলি? কাজ করে ভায়োলেন্ট, গণহত্যাকারীরা পালাইতে দেয়, হাজার হাজার কোটি টাকা খায়, বদমাইশি করে, টেন্ডারবাজি করে, গণহত্যা প্রত্যেকটা খুনিকে সীমান্ত পার করে দেয়। আমাদেরকে বলে কি এত উশৃঙ্খল কথা বলে কেন? মানে এদেরকে দরকারই হলো কথার আগে জুতো মারা। এইটা মারতে পারিনি, এইটা আমাদের ব্যর্থতা। আমরা ব্যানারে লিখেছি ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাই। ছাত্র উপদেষ্টারা যে এই দুইটা মন্ত্রণালয় চালান, তার সাথে হামিদের মন্ত্রণালয়ে যাওয়ার সাথে কোনো ম্যাচ করে না। কিন্তু আমরা তাদেরকে কেন যেতে বলি? তাদেরকে যেতে বলার একটা মাত্র কারণ, চুপ্পুর অপসারণ করা যায় নাই, সংবিধান বাতিল করা যায় নাই, জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়া যায় নাই, ফ্যাসিস্ট গণহত্যাকারী নিষিদ্ধ করা যায় নাই, গণহত্যার বিচার শুরু করা যায় নাই। এই না যাওয়ার কারণে লক্ষ মানুষ নিয়ে আমরা যখন সচিবালয় ঘেরাও করব, তখন আমাদের ছাত্র উপদেষ্টারা বলে ভাই সরকার তো চাপে পড়ে যায়। হেই মিয়া, এতজন ডজন ডজন উপদেষ্টার মধ্যে তোমরা মাত্র 2 জন, তোমরা আমাদেরকে থামাইতে আসো কেন? তোমরা তো থাইকে এগুলো পারো নাই, পারছো এগুলো করতে। আজকে উপদেষ্টা মাহফুজুল আলম আমাকে বলেছেন, ফেসবুকে কমেন্ট অনেকে দেখেছেন, যে নাহিদ যে সরে গেছে তাতে লাভ হয়েছে কার? আমরা উল্টো প্রশ্ন করি, আপনারা যে ক্ষমতায় আছেন তাতে লাভ হইতেছে কার? না বলেন, আপনারা যে ক্ষমতায় আছেন কোন জিনিসটা হইতেছে? বরং আপনারা ক্ষমতায় থাকার কারণে তারা বলতে পারতেছে আমাদের সাথে ছাত্ররা আছে, আমাদের সাথে জনতা আছে। আপনারা তো মাত্র 2 জন, আপনারা তো আন্তরিক চেষ্টা করলে অনেক কিছু পারেন না, আমরা জানি। আপনাদেরকে বলি, এই সমস্ত দায় নিয়ে আপনারা যদি সৎ সাহস থাকে, তাহলে প্রেস কনফারেন্স করে বাংলাদেশের সমস্ত জুলাই জনতার পক্ষ থেকে অনুরোধ জানাইতেছি, আপনারা পদত্যাগ করেন। আপনারা পদত্যাগ করবেন এটা বলে যে আমরা জনতার একটা দাবি ওই সরকারকে দিয়ে বাস্তবায়ন করাইতে পারি নাই। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো উদ্যোগ নিতে পারি নাই। যখন আমরা গণহত্যার বিচার করব, তখন গণহত্যাকারী রাতের আধারে প্রোটোকল নিয়ে পালাই যেতে পারতেছে। তখন এই চেয়ারে বসে থাকার ন্যূনতম বৈধতা আমাদের নাই। আমাদের জনগণ আমাদেরকে এই জন্য ক্ষমতায় পাঠায় নাই। এবং এই সরকারের বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে জনতার কাতারে নাইমা আন্দোলন করতে চাই বলে আমরা নেমে আসলাম। যদি আপনারা নামতে পারেন বলি, আমরা যে আন্দোলন করব সেই আন্দোলনের সামনের সারিতে সম্মান নিয়ে আপনারা থাকবেন। আর যদি চেয়ারের প্রতি এত মায়া হয়, ডিজিএফআই এর কাছে কোটি কোটি টাকার ফাইল জমে গেছে, নামলেই ফাইল ধরবে বিএনপি, যে এত টাকার দুর্নীতি করছো, কমিশন বাণিজ্য করবো, ধরবো। কিন্তু এই ভয় যদি থাকে, তাহলে আপনাদেরকে বাঁচানোর দায় আমাদের আর নাই। ঠিক একটা কথা বলি, আপনারা সবাই আমাদের ভাই। জুলাইয়ের সাথে যদি গাদ্দারি করেন, আমার বাপেও আমার বাপ না, ঠিক, আমার মায় আমার মা না, আমার সন্তান আমার সন্তান না। ঠিক। আমরা শহীদ পরিবারের সাথে ওয়াদা করেছি, কমপক্ষে 20 জন মা আমাদের মাথায় হাত রেখেছে। শহীদ আবু সাইদের মা রেখেছে, শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা আমাদের মাথায় হাত রেখেছে। ফাহমিনের মা পরশু এসে বলেছে, বাবা যতদিন আন্দোলন করবা, 2টা ছেলে আল্লাহ দিছে, একটা শহীদ হইছে, আর একটা তোমাদের হাতে দিয়ে দিলাম, ও সকল প্রোগ্রামে আসবে, আমিও আসবো। বিচার না কইরা আল্লাহর কসম তোমরা রাস্তা থেকে ছাড়বা না। আমরা ওয়াদা করেছি, আমরা এই বিচার না দেখা হয়তো আমাদের লাশ যাবে আমাদের বাবা মায়ের কাছে, অথবা বাংলাদেশে গণহত্যার বিচার হবে। এর আগে আমরা ছাড়বো না। ছাত্র উপদেষ্টা 2 জন, আসিফ মাহমুদ, মাহফুজুল আলম, যদি সত্যি দায় দারদের রাজনীতি থেকে থাকে, জুলাই জনতার প্রতি আপনাদের দরদ থেকে থাকে, আজকে না আগামী 3 দিনের মধ্যে এই চেয়ার লাথি মেরে আমাদের কাতারে চলে আসেন। স্বরাষ্ট্র উপদেষ্টা 3 দিনের মধ্যে বলবেন কে তাকে ছেড়েছে। যদি আপনার কোনো দায় না থাকে, আপনি ক্লিয়ার করবেন। নাম্বার 3, নতুন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে কি এভাবে, চুপ্পু জানে। আপনাকে বলি, চুপ্পুকে কারা রেখে দিয়েছে কম বেশি আমরা জানি। চুপ্পুকে রাখার একটা রাজনীতি হলো, আমরা যত অকাজ সবাই মিলে করব, একজন তো লাগবে যার উপর চাপাই দেওয়া যায়। সেই ছেলেটা হইলো ক্লাসের, আছে না, টিচার বেশি যখন টাইম ক্লাস নিয়ে ফেলে, এরপর তারে কেউ বলে না, একটু বোকাশোকা তারে দিয়ে বলায়, যাতে ছাইরে দিলেও ভালো, আর যদি ধমক খায় তাইলে ও খাক। চুপ্পু হলো সেই ক্লাসের ছেলেটা। এর মানে তুমি যাইতেও পারবা না। আমরা সবাই মিলে যখন কোনো অকাজ করব, কারো দায় দেওয়ার জন্য পাবো না, তখন বলবো এটা রাষ্ট্রপতির অফিস দিয়ে বলছে। কারণ চুপ্পুর তো কোনো ভয়েস নাই। চুপ্পুটাকে এই দেশে চুপ্পু বলতে ফাংশনাল কিছু নাই।
চুপপুরে যারা রাখছে তাদেরকে আমাদেরকে বের করতে হবে। সেইটা যদি বিএনপি হয় তাহলে বিএনপিকে জনপ্রতিরোধের শিকার হইতে হবে। সেইটা যদি জামাতে ইসলামী হয় জামাতকে জনপ্রতিরোধের শিকার হইতে হবে। আমাদের এনসিপির ভাইদেরকে জিজ্ঞেস করি, জুলাই জনতাকে নিয়ে তোমরা একটা দল করতে পারো নাই কেন? জবাব দাও। কেন আজকে 2-3টা দল হইতেছে? তোমরা একটা করছো, শুক্রবার আরেকটা হবে, পরশু আরেকটা হবে, কেন? তোমরা কেন একা একা মাস্টার মাইন্ড হইতে গেলে আমারে বলো। তোমরা কেন বললো না এই আন্দোলনের মাস্টার মাইন্ড 18 কোটি জনগণ? তোমরা কেন বলো না এই আন্দোলনের মাস্টার মাইন্ড সেই শহীদ আনাস, ওয়াসিম, মুগ্ধ, সকলে মাস্টার মাইন্ড। আমরা সবাই জুলাইয়ের খাদেম। নতুন শুরু করছে, কতদিন বলে এই আমার ইমাম, কতক্ষণ বলে ও আমার ইমাম। আমরা জানাই রে এই জুলাইয়ে বাংলাদেশে কোনো ইমাম নাই। এই জুলাই হয়েছে উপরে আল্লাহর রহমতে, আর আমরা 18 কোটি জনগণ এই জুলাইয়ের খাদেম। ডক্টর ইউনূস সাহেব, এই কথাটা আপনার বরাবর, আবারও বলি আপনার বরাবর। আপনি প্রায় ডজন খানেক বিদেশি এক্সপার্ট এনেছেন বাংলাদেশে, আমরা প্রশংসা করেছি। আপনি বিনিয়োগের জন্য এক্সপার্ট আনা বুঝেন, আপনি আরো বিভিন্ন কাজবাজের জন্য তথ্য প্রযুক্তি আইন কেমন হবে আপনি এক্সপার্ট আনা বুঝেন। জুলাইয়ের বিচার কিভাবে ত্বরান্বিত করা যায়, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার কিভাবে আন্তর্জাতিক মানে করা যায়, কিভাবে আগামী 36শে জুলাইয়ের আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়, এই জন্য একজন ইন্টারন্যাশনাল এক্সপার্ট আপনি এখন পর্যন্ত কেন আনেন নাই? আপনি কি এটুকু বুঝেন না? মনে করি আমরা বুঝছি। এই সরকার দুনিয়ার সব দেশ ঘুরে ঘুরে এক্সপার্ট আনা বোঝে। একটা ট্রাইব্যুনাল করা হয়েছে 1000 বলছি, সব থেকে ধ্বজভঙ্গ ট্রাইব্যুনাল। পুলিশের কান্দা দিয়ে বন্দুক কইরে যায়, এরপরে প্রসিকিউটর দৌড়ে গিয়ে আসামি ধরে। একটা কোর্ট আমরা বলছি মিনিমাম 5 থেকে 10টা ট্রাইব্যুনাল করেন, স্পিডি ট্রাইব্যুনাল করতে পারেন নাই। বলছি এই ট্রাইব্যুনালের মধ্যে অন্তত একাধিক বেঞ্চ করেন নাই। তাহলে এই যে দ্য হেগ থেকে অথবা আরো বিশ্বের বড় বড় প্রসিকিউটর আছে না, সেই প্রসিকিউটরদেরকে আপনি আনতেছেন না কেন? আগামী অল্প কিছুদিনের মধ্যে জুলাই গণহত্যার বিচারকে আন্তর্জাতিক মানে বিচার করবার জন্য আপনি বিদেশ থেকে প্রসিকিউটর লাগে, বিচারক লাগে, যেই টিম লাগে সব আইনে বাংলাদেশ ভরে ফেলাবেন। ঠিক এই জুলাই গণহত্যার বিচার না কইরা আপনি যত ডেভেলপমেন্ট করবেন, এই কোন ডেভেলপমেন্ট আপনারে মানুষের রেস থেকে বাঁচাইতে পারবে না। ঠিক ভাই, ব্রিজ কইরা, সেতু কইরা, মেট্রো রেল কইরা, পদ্মা সেতু কইরা দেশে যদি কেউ বাইচে যাইতে পারতো তাহলে খুনি হাসিনার পালানো লাগতো না। ঠিক খুনি হাসিনা মানুষের রক্তের মর্যাদা দেয় নাই, খুনি হাসিনা মানুষকে বাঁচতে দেয় নাই। যেই রক্তের শার্ট এখনো মা নিয়ে ঘুমায় শহীদ পরিবার, শার্টটা ধুইতে দেয় না, মিউজিয়ামে পর্যন্ত দেয় না। আপনার কি মনে হয় সেই মায়েরা আপনার ছাড়বে? মুরব্বী, হাতেও ধরি পায়েও ধরি, আপনার বয়স প্রায় শেষ, এখন পর্যন্ত আপনার উপর আমরা আস্থা রাখতে চাই। আপনারে যেন জুলাইয়ের গাদ্দার বইলে ঘোষণা দেওয়া না লাগে, আল্লাহর কাছে দোয়া চাই আর আপনার সহযোগিতা চাই। ঠিক আপনি যদি না পারেন বলেন আমি চলে যাচ্ছি। জুলাইকে আমরা কোনো গাদ্দারের হাতে ছেড়ে দিব না। ঠিক এবং তার ভাই বোনেরা আল্লাহ ছাড়া এই জমিনের নিচে আর কাউকে ভয় পায় না। অনেকেই আমাদেরকে বলে ভাই নির্বাচনের পরে কেমনে থাকবেন? আপনাদেরকে একটা কথা বলি, যাদেরকে আপনারা বড় মাস্তান মনে করেন, এই মাস্তানেরা যদি মাস্তানি হইতো, এই মাস্তানেরা মাস্তানি কইরা হাসিনারে পতন করতে পারতো। এরা মাস্তান না, এরা সিটকিটো, এরা চাঁদাবাজ, এরা ছোট ডাকাত, এরা মাফিয়া, এরা ব্যাংক লুটেরা। বড় অর্থে সার্বভৌমত্ব টিকিয়ে রাখার মাস্তানি করার কোন সাহস এবং শক্তি তাদের নাই। অনেকে আমাদেরকে বলে অমুক নেতা 15 বছর লড়াই করছে, আর হাতিরা তখন কই ছিল? লড়াই যদি করলেন আপনাদের এত ব্যাংকের ব্যবসা টিকে থাকলো কেমনে? যারা লড়াই করছে সাতক্ষীরায় আমার ভাই বোনদের বাড়ি লড়াই করার কারণে বুলডোজার দিয়ে ঘুরাই দেওয়া হয়েছে। এই ঢাকায় যারা স্বাধীনতার পক্ষে দাঁড়াইছে, হেফাজতের রাত্রে মানুষের পক্ষে দাঁড়াইছে, তাদের ব্যবসা বাণিজ্য লুট করা হয়েছে। তাহলে এত বড় বিপ্লবী এখন হইলেন, এতগুলো ব্যাংক, এত বীমা, ঢাকায় এত হোটেল, এত ব্যবসা বাণিজ্য কেমনে চালাইলেন ভাইরা? এই সব কথা বলে আমাদের পিছনে লাগে লাভ নাই। যদি এমপি হইতে পারি ইনশাআল্লাহ, বাকি 299 জন এমপি চান বের করে ফেলবো ইনশাআল্লাহ। হকের উপরে থাকবেন। অনেকে বলে সিস্টেমের মধ্যে ঢুকে সিস্টেম চেঞ্জ করতে পারবো না। সিস্টেম চেঞ্জ করতে যাবো আমি, আপনারে কে বলছে? 299 জন এমপির তালিকা ধইরা কে কোন ভ্যান থেকে, সবজিওয়ালার কাছ থেকে, মাছওয়ালার কাছ থেকে, কর্পোরেট কোম্পানির কাছ থেকে, গ্রুপ অফ কোম্পানির কাছ থেকে লোক পাঠাইয়া
চাঁদাবাজি করে, দখল করে, প্রত্যেকের নাম সংসদে দাঁড়াইয়া বিসমিল্লাহ বইলে দিব। সুতরাং এই ঢাকাটি আমার শত্রু কারা? যারা এখানে চাঁদাবাজি করবে, যারা এখানে মাদক কারবারি করবে, যাদের নাম বলে দিলে মাদকের ব্যবসা ধ্বংস হবে, তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে ওসমান হাদিকে ঠেকাও। এই চাঁদাবাজি সিন্ডিকেটের সাথে জড়িত, যারা সেই আমলাতন্ত্রের মধ্যে জড়িত, আজকে সকল চাঁদাবাজের সেই গ্রুপ, মাফিয়াতন্ত্রের গ্রুপ, দখলবাজদের গ্রুপ এক হয়েছে যে এই ছেলে তো সবার নাম বলে দিবে। শোনেন, আল্লাহ যদি বাঁচায় রাখে, যা বলাই দেই, শরীফ ওসমান হাদির দায়বদ্ধতা সেই রিক্সাওয়ালার প্রতি যে আমার এইখান থেকে উঠাইয়া নিয়া ভাড়াটা নেয় না, চড়াই ধরে ভাড়া দিতে চাই না, চোখের পানি ছাইরা দেয়। আমার দায়বদ্ধতা সেই চাওয়ালার শ্রমিকওয়ালা ভাই বোনদের প্রতি যে 50 টাকা 100 টাকা দিয়ে আজকে আমার র্যালি বইরে দেয়। আমার দায়বদ্ধতা বাংলাদেশের সেই সমস্ত লক্ষ কোটি আমার মা খালা যাদের সন্তানদেরকে বলে ওসমান টাকা পয়সা কি করে, তোরা যে ঢাকা ওর সাথে কাজ কর। যারা আমার জন্য জমাবারে, আমার যে মায়েরা রোজা রাখে, আমার যে মা খালারা রোজা রাখে, সন্তানকে আমার কাছে পাঠায়, বাড়ির 2-4 টাকা জমা আমাদের জন্য পাঠায়। ওসমান হাদির সংসদে কথা বলবে আমার সেই মা বোনদের জন্য, আমার খালাম্মাদের জন্য ইনশাআল্লাহ। ওসমান হাদি কথা বলবে রিক্সাওয়ালার জন্য, ভ্যানওয়ালার জন্য, মৎস্যজীবীর জন্য। ওসমান হাদি ইনশাআল্লাহ কথা বলবে গ্রুপ অফ কোম্পানি, কর্পোরেট কোম্পানি, যারা চাঁদা না দিয়া, শতভাগ ভ্যাট ট্যাক্স দিয়া হালাল ভাবে ব্যবসা করতে চায়, তাদের অধিকারের কথা বলবে ইনশাআল্লাহ। এনসিপির 3টে অপরাধ। নাম্বার 1, সে জুলাইকে কুক্ষিগত করেছে। ঠিক 71-এ মুক্তিযুদ্ধ যেভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছে, এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে। মুক্তিযুদ্ধ করেছে সবাই, আবমর, কৃষক, শ্রমিক, জনতা, জনযুদ্ধ। আওয়ামী লীগ এসে বললো আমি যুদ্ধের মালিক, সাথে দিল্লি সংবিধান লিখে দিল দিল্লি, এখানে আর একটা বাকশাল কায়েম করে এটা আওয়ামী লীগের গঠনতন্ত্র তারা বানাই ফেললো। জুলাইকে কুক্ষিগত তারা করেছে। এই জুলাইকে কুক্ষিগত করার কারণে তারা দ্বিতীয় যে কাজটা করেছে, অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে। দেখেন, আমাদের কলিজা ছিঁড়ে যায় কথাটা বলতে। আজ থেকে 10 মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন, জুলাইয়ের আন্দোলন করতে গিয়া, সেই সব ছেলে মেয়ে মাত্র 8-10 মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে, এই চিন্তা আমাদেরও ঘুম আসে না। 10 মাস তো, আরে রাজনীতি তো আগামী 5 বছরের না, রাজনীতি তো 50 বছরের। কষ্ট কইরা বসে থাকলে আগামী বাংলাদেশ হয়তো আমাদের, জুলাই যোদ্ধাদের। এখন তারা যে দুর্নীতি করলো, তারা তো এই সরকার পড়ে যাওয়ার সাথে সাথে কেউ যাবে দুবাই, যারা ফ্ল্যাট কিনছে, হাউজিং এ প্রজেক্ট করছে, ওইখানে ব্যবসা কিনছে, কেউ যাবে বিদেশ, যারা মাস্টারমাইন্ড হইছে। এই লক্ষ লক্ষ জুলাই জনতা কোথায় যাবে? আমাদেরকে যে তোমরা এই জাহান্নামের মধ্যে ফেলাই দেবা, এর দায় কিন্তু ইতিহাসের কাছে দিতে হবে, আল্লাহর কাছে দিতে হবে। নাম্বার 2, আপনাদেরকে বলতে চাই, এই ঐক্য প্রথমত বিনষ্ট করেছে এনসিপি। এই যে জুলাইয়ের বৃহত্তর ঐক্য, কত মানে মনে করে ফেসবুক একটা আছে, আগেও বলছিলাম যে ফেসবুক অ্যাকাউন্ট সব ডক্টর ইউনূসের কাছে জমা থাকবে। মন চাইলে এই পোস্ট দেয়, আধা ঘন্টা পর ডিলিট দেয়, এরপর 3 ঘন্টা পর হিসাবে দুঃখ প্রকাশ করে। ভাই, এটা কি বাচ্চা কাচ্চাদের ওই হান্ডি পাতিল খেলা যে ঠিক আছে খেলবো না, হারেই ফেরত দাও, একটু পরে এসে আবার ঠিক আছে খেলা শুরু করি? বাবা, তুমি যদি ইমোশনাল হও, তোমার যদি কবি সাহিত্যিক আর্টিস্টিক সেন্সটা বেশি থাকে, তুমি যদি অভিমানী বালক হও, তাহলে তুমি নাটক করবা, সিনেমা করবা, থিয়েটার করবা, আর্ট কালচার করবা। তোমার উপদেষ্টা হওয়ার মতো সিরিয়াস দায়িত্ব কে নিতে বলছে? এবং সর্বশেষ, এই যে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সারা বাংলাদেশের যে ফোর্স ছিল সেটাকে নাই করে দেওয়া হলো। এই যে আপনার আজকে এনসিপি, তারা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে আরো 6 মাসও টিকেই রাখতো, এই বৈশার পক্ষে দাঁড়াই আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারতাম, জুলাইয়ের ঘোষণাপত্র দিতে পারতাম। কারণ এখানে ছাত্র দল ছিল, শিবির ছিল, সবাই মিলে ছিল। তো নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কি করলা? কতক্ষণ শাহবাগের পক্ষে গেলা, বিপক্ষে গেলা, জামাত, হেফাজত, ইসলামপন্থীদের গাইলেইলা, আবার সরি বললা। দেখেন কি আফসোস, আজ থেকে 4 মাস আগে তাদের কি ক্রেজ ছিল, এখন তারা পোস্ত দূরের কথা রাস্তায় এসে দাঁড়াইলে অর্গানিক 100 লোক পায় না। এই যে তোমাদের সাথে 100 লোক নাই, এটা তো আমাদের জন্য আনন্দদায়ক না, এটা দুঃখ। জুলাই হেরে যাচ্ছে, সুতরাং এনসিপি কে এই দায় নিতে হবে। সর্বশেষ আমাদের প্রস্তাবনা বলি, এতক্ষণ সবাইকে বকাঝকা করলাম, সবাইকে বললাম কার কি দায় হয়েছে, কিন্তু জুলাইকে হেরে যেতে দিয়ে যাবেন। আপনাদেরকে একটা কথা বলি, এইবার যদি জুলাই হেরে যায়, আগামী 100 বছর এই দায় বাংলাদেশের জনপদকে বই বেড়াতে হবে। অগণিত মানুষ গুম হবে, খুন হবে, দুনিয়ায় নিউজ করার মতো কেউ থাকবে না। যেই সাংবাদিক বন্ধুরা এই নিউজটা পর্যন্ত করবে, সে মরে গেলে তাকে নিউজ করার কেউ বাংলাদেশে ঠিকই থাকবে না। সুতরাং প্রশ্ন হলো, বাংলাদেশ বেঁচে থাকবে কি থাকবে না? জুলাই বেঁচে থাকলে বাংলাদেশ থাকবে, জুলাই না থাকলে বাংলাদেশ থাকবে না। এই পক্ষে দাঁড়াইতে গিয়ে যদি
এনসিপি তো গন কেস, এনসিপি নিয়ে আর কথা বলে কোনো লাভ নেই। যদি আমাদেরকে বিএনপির বিরুদ্ধে দাঁড়াইতে হয়, জামাতের বিরুদ্ধে দাঁড়াইতে হয়, আমরা সমস্ত জুলাই জনতা নিয়ে আবার মাঠে নামবো, কিন্তু সাবধান, দিল্লিকে নতুন করে আমরা ফিরে আসতে দিব না। প্রথমত জুলাই যোদ্ধা, আমি অফিসিয়ালি অনেক প্রোগ্রামে বলেছি, এই যে জুলাই যোদ্ধা এটা কারোর নাম পরিচয় হইতে পারে না। প্রথমত মানে এটা কি সরকার এক একজনকে এক একটা কার্ড দিছে যে তুমি জুলাই যোদ্ধা, মানে সবার তো এটা নাই। সুতরাং যে যেখানে যেটা করছে সেটা জুলাই যোদ্ধা নামে, এইটা হলো প্রথমত আমাদের বরাবরই প্রতিবাদ ছিল। পরশু একজন ফোন করলো, বললাম ভাই কে, বললাম ভাই আমি একজন জুলাই যোদ্ধা। তো আমি খুবই বাজেভাবে রিয়েক্ট করলাম যে এটা একটা নাম হয় কেমনে, আপনার নাম পরিচয় বলেন। তো এই আমরা বারবার যেটা বলেছি, মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ যে ব্যবসাটা করেছে, জুলাইকে নিয়ে এই ব্যবসাটা কাউকেই করতে দেওয়া হবে না। দেশে মুক্তিযোদ্ধারা কথা বলতে গিয়ে হামলার শিকার হয়। প্রথম প্রশ্ন হলো, এই কোট আনকোট ধরে নেই যে যারাই সবার একদম সার্টিফাইড মুক্তিযোদ্ধা, ভেরি গুড, এই মুক্তিযোদ্ধারা 2014-তে আনকন্টেস্টেড এমপি হয়েছিলেন কিনা, এই মুক্তিযোদ্ধারা 18-তে দিনের ব্যালট রাতে ভরেছিলেন কিনা, 24-এ নির্বাচন হতে দেন নাই কিনা, মুক্তিযোদ্ধারা আছে না? তাহলে তখন কি মিডিয়া ফ্রেমিং করেছে যে 154টা আসনে নির্বাচন ছাড়া, প্রতিদ্বন্দ্বিতা ছাড়া এমপি হলেন 50 জন বীর মুক্তিযোদ্ধা, দিনের ব্যালট রাতে ভরে ফেলেছেন অমুক আসনের বীর মুক্তিযোদ্ধা। নোয়াখালীতে আমার এক বোন ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে 3 সন্তানের জননী, তাকে ধর্ষণ করা হয়েছে, সেখানেও যিনি ছিলেন এমপি, বীর মুক্তিযোদ্ধা। এগুলো আসলে কোন মাধ্যমে জানতে পেরেছেন? গণমাধ্যম, চলেন আপনার এখনই 10 মিনিট গণমাধ্যমের বরাতেই জানতে পেরেছেন হাদি। আপনি যদি বলেন যে গণমাধ্যম তখন এগুলো তুলে ধরেনি, সেটা আসলে গণমাধ্যমের প্রতি ঠিক জাস্টিফাইড না। কিন্তু আমি যেটা বলতে চাই, মূলধারা গণমাধ্যম বলতে যেটা ক্লাসিফাই করা হচ্ছে, মনে রাখতে হবে এখন মেইন স্ট্রিম কথাটাই এর মেইন স্ট্রিম না। এখন দুনিয়ায় অনেক মাধ্যম, প্রত্যেকটা মাধ্যম ইম্প্যাক্টফুল, সুতরাং বিকল্প গণমাধ্যমও কিন্তু তৈরি হচ্ছে, যার ফলে টেলিভিশনগুলো জনতার কাছে আসতে বাধ্য হয়েছে, নইলে আসতো না যদি বিকল্প গণমাধ্যম না থাকতো। আগে সংস্কার না নির্বাচন, এই লাভ বুঝি না, সবার আগে বিচার। এই যে আগে যারা আওয়ামী লীগ চেটেছে 15 বছর ধরে, সেই চাটাটা এখন জিব্বাটা একটু একবার কুলি করে বিএনপির দিকে জিব্বা বাড়িয়ে দিয়েছে। 3 থেকে 4টা মিডিয়া হাউসের ভাইদের সাথে ইনফরমালি কথা বলে বোঝার চেষ্টা করেছে যে ভাই সত্য করে বলেন, আপনারা কি এটা জানতেন না? ওনারা সঠিক উত্তর দিতে পারেন না। এর মানে হলো ওনারা জানতেন, কিন্তু ওনারা এত বড় ঝামেলায় যেতে চান নাই। এই মিডিয়ার উপরে ভরসা করে বাংলাদেশের নির্বাচন তো দূরের কথা, সামনের কোনো কাজেই যাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত মিডিয়ার সংস্কার করা যাবে, যতক্ষণ না পর্যন্ত পুলিশের সংস্কার করা যাবে। এই যে গত 1 বছরে আগের মিডিয়াগুলো তো সবাই মিলে কম বেশি আওয়ামী লীগকে চাটতে হয়েছে, ইচ্ছায় অনিচ্ছায়। আপনি গত 1 বছরে কয়টা নতুন মিডিয়া আনতে পারছেন যারা জুলাইয়ের ন্যারেটিভ নির্মাণ করবে? আপনি সেইটা পারেন নাই। আপনি মামলা দায়ের করতে পারেন নাই। আমরা ভিডিওকে সামনে আনার আগ পর্যন্ত আপনি গ্রেফতার করতে পারেন নাই। আপনি আবার সরকারের তরফ থেকে বলছেন কি যে প্রস্তর যুগে, এই প্রস্তর যুগটা আপনারা করছেন যাতে এখানে অ্যাপলিটিক্যাল সিচুয়েশন তৈরি হয় এবং এদেশে একটা আধা খাসরা আধা সুশীল এনজিওবাদী সরকার টিকে থাকে। আর এই এনজিওবাদী সরকার টিকিয়ে রাখার একমাত্র বড় কারণ হতে পারে মানুষ আগামী 1 বছর পর এই অবস্থা দেখে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য গণ আন্দোলন করবে। আমি আপনাদেরকে বলে রাখি, যদি আওয়ামী লীগ কোনোদিন এই গণহত্যাকারীরা দেশে ফিরে আসতে চায় বা আসার কোনো অবস্থাও তৈরি হয়, তার 2টা দায় সমানকে, 2 জনকে নিতে হবে। রাজনৈতিক দল হিসেবে সবার আগে তার দায় নিতে হবে বিএনপিকে। বিএনপির এই ব্লান্ডারের কারণে এই দেশে আওয়ামী লীগের আসার পরিস্থিতি তৈরি হবে। আর দ্বিতীয়ত এই সুশীল এনজিওবাদী সরকার যে না পুলিশ সংস্কার করে, সে না পুলিশ নিয়োগ দেয়, না গ্রেপ্তার করে, না সে রুল করে, না সে কুইট করে, সে কিচ্ছু করে না, সে শুধু ফেসবুকে পোস্ট দেয়। আপনাদেরকে একটা কথা বলি, সরকারের এই প্রস্তর যুগ। দ্বিতীয়ত আসেন বিএনপি বারবার কি বলছে, সরকার ব্যর্থ। তাহলে বিএনপিকে একটা কথা আপনাদেরকে মনে করাই দেই, এই যে বারবার বলছেন সরকার ব্যর্থ, সরকার তো আমরা দেখেছি বিভিন্ন উপজেলায়, আপনারাও মিডিয়া নিউজ করেছেন মাঝে মধ্যে, যে আওয়ামী লীগের অমুককে গ্রেফতার করেছে পুলিশ, স্থানীয় বিএনপি থানায় হামলা করে তাকে ছিনিয়ে এনেছে। এটা কেমন খেলা বিএনপি? আপনারা একদিকে সরকারকে বলতেছেন সরকার ব্যর্থ, আপনারা স্বীকার করেন আর না করেন এই পুরো আমলাতন্ত্রের 70 থেকে 80% এখন আপনাদের নিয়ন্ত্রণে। এটা আপনারা তাদেরকে বলতে হয় না, এমনি সচিব থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত প্রত্যেক উপজেলা বিএনপি সভাপতিরা সকালে উঠে ফোন দেয়, জিজ্ঞেস করে ভাই ডায়াবেটিসটা ভালো, খেয়াল রাখবেন, করোনা লাগলে আমারে বলবেন, স্টাফ দিয়ে পাঠাই দিব। মানে হলো এখন সচিব থেকে শুরু করে এলাকার এসআই পর্যন্ত যে যার নিয়ন্ত্রিত বিএনপির ফোন দিয়া স্বাস্থ্যের খোঁজ খবর নাই, যাতে পরবর্তী প্রমোশনটা ঠিক মতো হয়। এটা তাদের চরিত্র। আপনারা কোনো উদ্দেশ্য নিয়ে, অসৎ উদ্দেশ্য নিয়ে, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি, দেশের কল্যাণের বাইরে যদি আমাদেরকে এক কাপ চাও খাওয়াতে চান, আপনি আমাদের নেটওয়ার্কের মধ্যে আটকা পড়বেন, আপনি খরচ করতে পারবেন না। যেহেতু আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আসেন নাই, আপনি 3-4 দিন পর হতাশ হয়ে এমনিতেই বাসায় ফিরে যাবেন।
আর যারা আল্লাহ সন্তুষ্টির জন্য দেশকে ভালোবেসে, স্বাধীনতা সার্বভৌমত্বকে ভালোবেসে আসে, তারা তো লেগে থাকতে চায়, তাদের কোনো দুঃখ কষ্ট নাই। আমাদের রাজনীতি কেবল শুরু। আমি হয়তো মরে যাব, আমার ভাই বন্ধুরা সবাই একসাথে মরে যাবে না। সেই রাজনীতির নতুন সফর শুরু করলাম। বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, আপনারাও একদিন আমাদের মডেলে আসতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। প্রমাণ বলি, ইতিমধ্যে জামাত ইসলামীর আমির উনি ঘোষণা দিয়েছেন আর কোথাও যেন মোটর বাইকের মহড়া করানো হয়। অথচ আমরা 1 মাস আগে বলেছি মোটর বাইকের মহড়া দিয়ে আর রাজনীতি চলবে না। সুতরাং নয়া বাংলাদেশের রাজনীতি হবে, মাইলের পর মাইল হাঁটতে হবে। আমি আমার টিম প্রত্যেকের পা ফুলে গেছে, কিন্তু আপনাদেরকে জানাই নির্বাচনের দিন পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো আমরা ফজর থেকে সারা রাত মাইলের পরে মাইল হাঁটবো, বেঁচে থাকলে ইনশাআল্লাহ করবো। আমরা ইনসাফের দাবি নিয়ে আল্লাহর কাছে যাব, আমরা থেমে যাব না। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, নতুন বাড়িতে সফর।